হ্যালো ফ্রেন্ডস, পাওয়ার অফ সায়েন্স চ্যানেল পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে আবারও জানাই স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025-এর টেস্টের সাজেশন নিয়ে চলে এসেছি। তো লাস্ট মিনিট সাজেশন আজকে আমি দেবো। তো আমি কিছু সাজেশন আপলোড করেছি পিডিএফ আকারে। তো তোমরা যদি ওই সাজেশনগুলো না দেখে থাকো বা না প্র্যাকটিস করে থাকো প্রশ্নগুলো, সেগুলো আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে মানে পিডিএফ এর লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একদম ডাইরেক্ট চলে যাও, ওখানে লিঙ্ক থাকবে। টেলিগ্রাম চ্যানেলে অনেক তোমরা নোটস, কুইজ এবং আরো ভালো ভালো সাজেশন সিরিজের ভিডিও পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করো। সেখানে তোমরা ওই পিডিএফটা পেয়ে যাবে। পিডিএফটা দেখে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা ফল পাবে। ঠিক আছে, তোমরা পরীক্ষার হলে মিলিয়ে নিও, তোমরা 100%ই কমন পাবে, কারণ ওই প্রশ্নগুলোই আসে ঘুরিয়ে ফিরিয়ে মাধ্যমিকে। ঠিক আছে, তো এগুলোই টেস্টেও দেবে। তো যারা ভাবছো যে তোমাদের পুরো বই প্র্যাকটিস করা, পুরো বই রিভিশন করার টাইম পাওনি, বা পুরো বইটা সিলেবাস কমপ্লিট করতে পারোনি, কভার করতে পারোনি, যারা ভাবছো কিভাবে পরীক্ষায় পাশ করব মাধ্যমিকে জীবন বিজ্ঞান বিষয়টাতে, তো জীবন বিজ্ঞান বিষয়টা পাশ করা তো কোনো ব্যাপারই নয়, এবং ভালো রেজাল্ট তো ইজিলি করা যায়। তো সেই কিভাবে তোমরা পরীক্ষার খাতায় অ্যান্সার লিখবে, বড় প্রশ্ন 2 নম্বরের জন্য কি ছবি আঁকতে হবে, 3 নম্বরের জন্য কি ছবি আঁকতে হবে, কোথায় ছবি দিতে হবে, কিভাবে ছবি আঁকতে হবে, ডিটেলস সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, এখনো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা লাইক করোনি তারা লাইক করে দাও চ্যানেলটাকে। তো আমি আজকে বইয়ের সব টপিক নয়, পরীক্ষার আগের দিন রাত্রেবেলা যেসব টপিক তোমাদের দেখে যাওয়া প্রয়োজন বা গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষার প্রশ্ন আসতে পারে, সেই সব টপিক নিয়ে আজকে ডিসকাশন করব। এবং পরীক্ষার আগের রাত্রেবেলা কিন্তু সেই টপিকগুলি তোমরা দেখে যাবে, এবং তোমরা কিন্তু বাজিমাত করে দেবে পরীক্ষায়। অর্থাৎ পরীক্ষায় কিন্তু তোমরা ফুল মার্কস পাবে, পরীক্ষা তোমরা খুব ভালো হবে। তোমরা দেখো, কথাটা মিলিয়ে নিও, এবং সেই টপিকগুলো কিন্তু তোমরা পড়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ টপিক এই বছর মাধ্যমিকের জন্য। তো দেখে নাও, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমার হাতে একটা বই রয়েছে, আজকে বাণী সংসদের একটা বই নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা যারা জীবন বিজ্ঞান মাধ্যমিক লেভেলে যারা পড়ো, তো তারা প্রত্যেকেই সাঁতার বইটা বেশিরভাগই ফলো করে থাকো। তো বাণী সংসদের বইটা আমার কাছে রয়েছে, এবং সেইটা দিয়ে আমি গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিচ্ছি। তো প্রথম চ্যাপ্টারটা আমি নিয়েছি জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এখান থেকে তোমরা কি পড়বে? প্রথম কথা এখান থেকে তোমরা যেটা পড়বে, এখানে দেখবে ভলভক্স ক্ল্যামাইনোমোনাস নামক উদ্ভিদের জলের মাধ্যমে স্থানান্তরিত হয়। মশ, ফান, শুক্রাণু জলের মাধ্যমে স্থানান্তরিত হয়। এগুলো কি ধরনের চলন? ঠিক আছে, তোমাদের যে বিভিন্ন চলন আছে, ফটোট্যাকটিক চলন, ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, তো এইগুলোর চলনগুলোর মধ্যে এই ভলভক্স ক্ল্যামাইনোমোনাসের কি ধরনের চলন ঘটে, এই যে উদ্ভিদের জলের মাধ্যমে স্থানান্তরিত কি ধরনের চলন ঘটে, মশ, ফানের, শুক্রাণু জলের মাধ্যমে স্থানান্তরিত এগুলো কি ধরনের চলন, এই জিনিসটা তোমরা দেখে যাবে, মানে এক্সাম্পলটা আর কি বলছি। এবার তারপরে মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে ও ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়, যা কেমোট্যাকটিক চলন। তাহলে এই এক্সাম তোমাকে বলতে পারে কেমোট্যাকটিক চলনের উদাহরণ দাও, বা তোমাকে একটা উদাহরণ দিয়ে দিল এটা কি ধরনের চলনের উদাহরণ বলে 4টে অপশন দিয়ে দিল, এরকমও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এই যে যেটা বলে মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে যায়, ঠিক আছে। বা এরকম দিতে পারে মশের শুক্রাণু কি ম্যালিক অ্যাসিডের প্রভাবে যায়, সুক্রোজের প্রভাবে যায়, গ্লুকোজের প্রভাবে যায়, নাকি অন্য কিছুর প্রভাবে যায়। এইভাবে 4টে অপশন দিলে তোমাকে কিন্তু সুক্রোজটা লিখতে হবে। তো যেভাবেই আসুক তোমরা খালি এই টপিকটা পড়ে রাখো। আচ্ছা, তারপরেরটা হচ্ছে ফটোট্যাকটিক চলনের উদাহরণ পড়বে। ফটোট্যাকটিক চলনটা কি, উদাহরণ কি, অতটা ইম্পর্টেন্ট না, তাহলে উদাহরণটা পড়ে রাখবে তোমরা। আচ্ছা, তারপরে তোমরা পড়বে কি, তারপর তোমরা পড়বে হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। জলের প্রভাবে চলনটা পড়ে রাখবে, মূল যায় না কাণ্ড যায়, ঠিক আছে, সেটা পড়ে রাখবে। আচ্ছা, জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন মানে কি, যে গ্র্যাভিটির বিপরীতে বা পজিটিভ জিওট্রপিক আর নেগেটিভ জিওট্রপিক আছে, তো পজিটিভ জিওট্রপিক নেগেটিভ জিওট্রপিক দুটোরই পড়ে রাখবে। কাণ্ড মূল কোনটা কি ধরনের, পজিটিভ না নেগেটিভ, সেটাও পড়ে রাখবে। মানে উদাহরণটা দেখে রাখতে বলছি তোমাদের। আর সংজ্ঞা তো তোমরা পারবেই, কারণ জিওট্রপিক মানে কি গ্র্যাভিটির দিকে পজিটিভ বললে, আর নেগেটিভ মানে কি বিপরীত দিকে, গ্র্যাভিটির বিপরীত দিকে অ্যান্টি গ্র্যাভিটি যে চলনটা হয় সেটা, ঠিক আছে। ন্যাস্টিক চলন, ফোটোন্যাস্টিক চলন কাকে বলে? এক্সাম্পল, পদ্ম ফুল, সূর্যমুখী ফুল, এই যে সূর্যোদয়ের পরে ফোটে আর সূর্যাস্তের পরে যে বন্ধ হয়ে যায়, তো এইটা পড়বে। থার্মোনাস্টিক চলন, থার্মোনাস্টিক চলন কি না, টিউলিপ ফুল অধিক উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়। এই এক্সাম্পলটা ভেরি 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 ইম্পর্টেন্ট। থার্মোনাস্টিক চলনের টিউলিপ ফুলের এক্সাম্পলটা খুব ভালো করে পড়ে রাখবে, এখান দিয়ে এমসিকিউ আসে। সিসমোনাস্টিক চলন, লজ্জাবতীর পাতা যে স্পর্শ করলে বা টাচ করলে গুটিয়ে যায়, সেই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কেমোনাস্টিক চলন, কেমোনাস্টিক মানে কি, কেমিক্যালের প্রভাবে যে চলনটা হচ্ছে। সিসমোনাস্টিক মানে টাচের প্রভাবে। থার্মো মানে কি, হিট, তো থার্মাল বলে না, শুনেছো তো আশা করি। থার্মো মানে হিট, তো হিটের প্রভাবে যে চলন হয়
এক্সাম্পল হচ্ছে সূর্য শিশির কলসপত্রী পতঙ্গ, মানে ওই উদ্ভিদের উপর যদি পতঙ্গ বসে তাহলে উদ্ভিদের রোম পতঙ্গের সঙ্গে সঞ্চালিত হয় এবং আটকে পড়ে। ঠিক আছে, এটা কি ধরনের চলন? এটা কেমোট্যাকটিক চলন কিন্তু। ঠিক আছে, এই এক্সাম্পলটা যেটা বললাম এটা ভালো করে পড়বে। আচ্ছা, ট্যাকটিক চলন, টপিক চলন, ন্যাস্টিক চলনের পার্থক্য তিনটে পড়ে রাখবে। আচ্ছা, এরপর উদ্ভিদে হরমোনের বিভিন্ন, মানে উদ্ভিদ হরমোনের বিভিন্ন ভূমিকাগুলো, অর্থাৎ যে উদ্ভিদ হরমোন তিন প্রকার তোমাদের রয়েছে, অক্সিন, জিববেরেলিন আর সাইটোকাইনিন। এই অক্সিনের কাজ কি? মানে পত্রমোচন বিলম্বিত করে, এটা হচ্ছে সাইটোকাইনিনের কাজ। তো এগুলো দিয়ে প্রশ্ন আসে কিন্তু, আমি যেগুলো পয়েন্টস গুলো বলছি সেইগুলো ভালো করে নোট করবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। এবার আরেকটা কোশ্চেন আসতে পারে, অগ্রস্ত প্রকটতা কি? অগ্রস্ত প্রকটতা কোন হরমোনের প্রভাবে হয়? অক্সিনের প্রভাবে হয়। অগ্রস্ত প্রকটতা কি? তো তোমরা লিখে দেবে অগ্রস্ত প্রকটতা কি, সেটা পড়বে। আচ্ছা, কর্মমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা জিবরেলিনের কাজ, আর ফলের বৃদ্ধি করা এটা জিবরেলিনের কাজ। লিঙ্গ পরিবর্তন করা এটাও কিন্তু জিবরেলিনের কাজ। এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে কর্মের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু জিবরেলিনের প্রভাবেই হয়। তো এটা পড়ে রাখবে। অক্সিনের সঙ্গে কিন্তু গোলাবে না, অক্সিন কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, কোষ বিভাজন, এগুলোতে কিন্তু জিবরেলিন সাহায্য করে উদ্ভিদের। ঠিক আছে। আচ্ছা, সাইটোকাইনিন। এবার বলবে ভুট্টা নারকেলের যে তরল শস্য হয় বা ডাবের জল বা ভুট্টা, এর মধ্যে কোন হরমোন থাকে? এটা কিন্তু প্রশ্ন আসে, মডেল কোশ্চেন পেপারও তোমাদের ছিল এবং পরীক্ষায় আসার চান্স হাইলি। তাহলে এটা উত্তর হবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কিন্তু ডাবের জলে থাকে, তো সাইটোকাইনিনের কাজ করবে। ঠিক আছে, এই যে পত্র মোচনকে বিলম্বিত করে, এটা সাইটোকাইনিনের কিন্তু অন্যতম কাজ এবং খুব গুরুত্বপূর্ণ কাজ। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করা আর কোষ বিভাজন করা, মানে সাইটোকাইনেসিসকে ত্বরান্বিত করে। ঠিক আছে। আচ্ছা, কৃত্রিম হরমোন মানে কাজগুলো একটু দেখে রাখবে, এটা এতটা ইম্পর্টেন্ট না। কৃত্রিম হরমোনটা কি, মানে এটা আমি বলতে চাইছি যে পার্থেনোকার্পি কি, এটা পড়বে। যে বীজবিহীন যে ফল উৎপাদন করা হয় সেটা কোন হরমোন দিয়ে করা হয়? অক্সিন, অক্সিন প্রয়োগ করে। আইএ এর পুরো নাম কি? আইএ এইখানটা কোথায় ইউজ হয়? এটা আইএ আর কি, টপিকটা কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আইবিএ কি? ইন্ডোল বিউটারিক অ্যাসিড। তো এইগুলো ভালো করে পড়বে। আচ্ছা, প্রাণী হরমোন আমাদের যে রয়েছে, ঠিক আছে, মানে মানুষের দেহে যে হরমোনগুলো রয়েছে বা প্রাণীর দেহে যে হরমোনগুলো রয়েছে সেইগুলোর কাজ কি? কয়েকটা কাজ করে রাখবে। ঠিক আছে, যেমন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বলে দিচ্ছি। ধরো এখানে তোমরা বললে যে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য জিজ্ঞাসা করলে তোমরা বলবে যে রাসায়নিক প্রকৃতিটা বললে, ওর কাজ বললে, পরিবহন পদ্ধতি বলবে। মানে মোট কথা তোমরা প্রাণী হরমোনের বৈশিষ্ট্যটা পড়ে রাখবে। প্রাণী হরমোনের বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। এবং প্রাণী হরমোনের কাজ ওইভাবে আসবে না, প্রাণী হরমোনের কাজ বলতে গেলে তোমাকে মেনশন করে দেবে। ধরো তোমাকে এইগুলো খুব ইম্পর্টেন্ট। ইনসুলিন কাকে, ইনসুলিন কাজ কি? ইনসুলিনের কাজ কি? আচ্ছা, তোমার টেস্টোস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরনের কাজ কি? সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইনসুলিনের কাজ। ইনসুলিন কম হয়ে গেলে, রক্তে শর্করার পরিমাণ যদি কমে যায় তাহলে তাহলে কি ইনসুলিন, মানে এই ব্যাপারটা দেখে রাখবে যে ডায়াবেটিস মেলিটাস কেন হয়, ডায়াবেটিস ইনসিপিটাস কেন হয়। ইনসুলিনের প্রভাবে বা ইনসুলিনের অভাবে কোন কোন রোগ হয় এটা পড়বে। ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? ডায়াবেটিস মেলিটাস না ইনসিপিটাস? অবশ্যই মেলিটাস হয়, কারণ রক্তে শর্করার পরিমাণ কমে গেলে ইনসুলিন কিন্তু আমাদের যেটাকে রেগুলেট করতে সাহায্য করে, মানে ব্যালেন্স করে দেয়। ঠিক আছে। আচ্ছা, তারপর পড়বে শুক্রাশয় আর ডিম্বাশয় মিশ্র গ্রন্থি কেন? ঠিক আছে। আচ্ছা, হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলে আর স্নায়ুকে ভৌত সমন্বয়ক বলে। ঠিক আছে, মানে কেমিক্যাল কোঅর্ডিনেটর বলা হয় হরমোনকে, আর তোমার স্নায়ুকে বা নার্ভকে কিন্তু বলা হয়, নিউরন যেটাকে বলে সেটাকে বলা হয় কিন্তু ফিজিক্যাল কোঅর্ডিনেটর। কেন বলা হয়? আর রাসায়নিক সমন্বয়ক আর ভৌত সমন্বয়কের মধ্যে পার্থক্য পড়ে যাবে, দুটো পার্থক্য পড়লেই হবে। আচ্ছা, আহ এখানে তোমরা পড়বে হাইপোথ্যালামাসকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা সর্বোচ্চ প্রভুগ্রন্থি বলে, আর পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি। এই দুটো পয়েন্ট একটু মাথায় রাখবে। আচ্ছা, খরিত হরমোন আর মুখ্য কাজ, এরকম একটা চার্ট তোমাদের বইতে হয়তো পাবে, না পেলেও তোমরা পড়ে নেবে। যে টিআরএইচ, মানে টিআরএইচ হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়। এটা কি করে? ঠিক আছে, এইটার কাজ কি? দেখবে আমি একটা কথা বলেছি, রিলিজিং যে কোনো হরমোন না, মানে যেটা হাইপোথ্যালামাস বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, মানে সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা হাইপোথ্যালামাস থেকে যেটা খরিত হয়, সেটা সবসময় পিটুইটারি থেকে যে হরমোন, মানে টিআরএইচ সবসময় কি করে, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে স্টিমুলেট করে যাতে ওরা ভালো করে রিলিজ হতে পারে। ঠিক আছে, রিলিজ হলে সে কি করবে, থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে স্টিমুলেশন দেবে। তো সেইটা যাতে রিলিজ হতে পারে তাহলে টিআরএইচ টিএসএইচ কে স্টিমুলেট করে, মানে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ থাইরোস্টপিং রিলিজিং হরমোন সেটা বেরোয়, সেটা সিক্রেশন হয়ে ব্লাডের মাধ্যমে আসে এবং পিটুইটারিতে যায়, পিটুইটারিতে গিয়ে ডাইরেক্ট স্টিমুলেশন দেয়, স্টিমুলেশন দিয়ে টিএসএইচ নির্গত হতে সাহায্য করে।
তো এরকম রিলিজিং হরমোন যেটাই পাবে, তার মানে এটা পিটুইটারিকে স্টিমুলেট করছে। ধরো তোমাকে বললো পিআরএস, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন কি? প্রোল্যাক্টিন বা এলটিএইচ কে ক্ষরণে উদ্দীপিত করে, ঠিক আছে? এরকম ব্যাপার আর কি। এই চারটা পড়ে রাখবে। এফএসএইচ এর কাজ, এলএইচ এর কাজ, সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের কাজ, তারপরে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজ, এইগুলো পড়ে রাখবে। এসিটিএইচটা মানে এসিটিএইচ এর ফুল ফর্মটা পড়বে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন পড়বে। এফএসএইচ কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, লিউটোট্রপিক হরমোন। তো এগুলো যে পড়ে রাখবে। আর তোমরা আর কি পড়বে যে সোমাটোট্রপিক হরমোন মানে এসটিএইচ কে সোমাটোট্রপিক হরমোন বলে। সোমাটোট্রপিক হরমোনের কাজ কি? আমাদের যে বৃদ্ধি হচ্ছে মানে আমাদের হাইট যে বাড়ছে সেটা কোন হরমোন মানে কোন হরমোনের কারণে বাড়ছে, ঠিক আছে, সেটা পড়বে। সেটা সোমাটোট্রপিক হরমোনের প্রভাবে হয়। আচ্ছা, পুরুষদের যে গোপদাড়ি বেরোয় বা যে বয়ঃসন্ধিকালে যে বডিতে যেসব চেঞ্জেস হচ্ছে সেটা কোন হরমোনের প্রভাবে হয়? ফিমেলদের কোন হরমোনের প্রভাবে হয়? ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনের প্রভাবে হয়। মেলদের টেস্টোস্টেরনের প্রভাবে হয়, সেটা পড়বে। টেস্টোস্টেরনের কাজ পড়বে। এই যে আমি যেটা বললাম এক্ষুনি, বয়ঃসন্ধিকালে যে বিভিন্ন পরিবর্তন হচ্ছে বডিতে, এটাই টেস্টোস্টেরনের কাজ, ঠিক আছে? এর টেস্টোস্টেরনের প্রভাবেই তো ওইটা হয়। ওই জন্য বললাম এটাই টেস্টোস্টেরনের কাজ, এটা ভালো করে পড়বে। আচ্ছা, ভ্যাসোপ্রেসিন কি? ভ্যাসোপ্রেসিন মানে এডিএইচ। এডিএইচ হরমোনটা কোথা দিয়ে করিত হয়? আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে করিত হয়। তো এটার কাজ কি? ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু এডিএইচ এর অভাবে হয়। এডিএইচ যদি সিক্রেশন না হয় ঠিকঠাক করে পশ্চাৎ পিটুইটারি থেকে, তাহলে কিন্তু আমরা মানে অ্যান্টিডাইউরেটিক হরমোন বলে এডিএইচ কে। এর ফুল ফর্মটা করে রাখবে। এবং আমাদের কিন্তু মানে কিডনিতে কিন্তু মানে জল যে পুনঃশোষিত হয় বা রিঅ্যাবজর্পশন হয় সেটা কিন্তু এডিএইচই করে। এডিএইচ যদি কমে যায় তাহলে কিন্তু সে করতে পারবে না ঠিকঠাক করে। এই এডিএইচ এর কাজটা পড়ে রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট। এবং তোমাদের যেটা পড়বে আর আইসিএসএইচ, ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা একটা গুরুত্বপূর্ণ হরণ করে তোমার নিউরোট্রান্সমিটার বা হরমোন বলতে পারো তোমরা। তো সেটার নাম হচ্ছে তোমার অ্যান্ড্রোজেন, ঠিক আছে? এটা ভালো করে দেখে রাখবে। এবং কুশিং বর্ণিত রোগ কি? ঠিক আছে, বা কুশিং সিনড্রোম যেটাকে বলে, সেটা কোন হরমোনের অভাবে হয় বা প্রভাবে হয় সেটা পড়বে। আচ্ছা, তোমাদের তারপরে এটা পড়বে গলগণ্ড বা গয়টার কিসের অভাবে? আয়োডিনের অভাবে হয়। খাবার নুনে যে খাদ্য লবণে যে আয়োডিন থাকে, যার কারণে দেখবে পাহাড়ে যে লোকেরা বাস করে তাদের তারা যে নুন খায় সেখানে আয়োডিনের পরিমাণটা থাকে না, ঠিক আছে? মানে আয়োডিনটা কম থাকে, এই কারণে তাদের গলগণ্ড বা গয়টার রোগটা হয়, গলাটা এরকম ফুলে যায়, সেটা পড়বে। এই জিনিসটা মনে থাকবে। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে কি কি হরমোন করিত হয়? ট্রাইআইডো ক্যালসিটোনিন, টেট্রাআইডো ক্যালসিটোনিন মানে থাইরোনিন, এগুলো যে হরমোনগুলো করিত হয় এগুলো ভালো করে পড়বে। আচ্ছা, তা মানে থাইরয়েড হরমোনের মানে থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা করিত হয় তো সেগুলোর কাজটা কি এটা পড়বে। আচ্ছা, অগ্নাশয়ের থেকে কি কি হরমোন করিত হয় সেটা পড়বে। আলফা কোষ থেকে কি? সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। আলফা কোষ থেকে, অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন কিন্তু করিত হয়। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যা বলছি ভালো করে খাতায় নোট করে রাখো দরকার হলে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থির আলফা কোষ থেকে গ্লুকাগন এবং বিটা কোষ থেকে ইনসুলিন নামে হরমোন করিত হয়। ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেরিন করিত হয়, কিন্তু ওটা অতটা ইম্পর্টেন্ট না। আলফা আর বিটাটা জেনে রাখো তাহলেই হবে। আচ্ছা, মিক্স গ্ল্যান্ডের উদাহরণ বলতে চাই পারে, এমসিকিউতে দিতে পারে। মিক্স গ্ল্যান্ডের উদাহরণ কি হবে? অগ্নাশয় হবে। কেন মিক্স গ্ল্যান্ড বলে এটাকে? কারণ যে গ্ল্যান্ড থাকে আর কি, মানে অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি দুটো কাজই করে যে গ্ল্যান্ডটা, তাকেই বলে মিশ্র গ্রন্থি। অর্থাৎ এখান থেকে হরমোনও গঠিত হয় এবং ডাইজেস্টিভ এনজাইমও, মানে ডাইজেস্টিভ কিছু কিছু এনজাইম বা জুস রয়েছে সেগুলোও গঠিত হয়। যেমন প্যাঙ্ক্রিয়াস থেকে প্যাঙ্ক্রিয়াটিক জুস গঠিত হয় বা সিক্রেশন হয়। এবং আরো কি হয় না, প্যাঙ্ক্রিয়াটিক জুস ছাড়াও কিন্তু আমাদের হরমোন কিছু কিছু গঠিত হয়, যেমন ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্টেটিন, আরো কিছু কিছু হরমোন আছে। তো সেইগুলো সিক্রেশন হয়। তো হরমোনও সিক্রেশন করে, আবার ডাইজেস্টিভ এনজাইমও বা জুসও সিক্রেশন করে, যে দুটোই কাজ করে, তাই জন্য মিক্স গ্ল্যান্ড বলা হয় এটাকে, ঠিক আছে? এটা পড়ে রাখবে। ইনসুলিনের কাজ, গ্লুকাগনের কাজ বললাম সেগুলো। আচ্ছা, অ্যাড্রিনালিন হরমোনের কাজটা কি? ঠিক আছে, অ্যাড্রিনালিনের কাজ কি? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন করিত হয়। তো অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি? আমাদের বডিতে যদি আমাদের কোনো অস্বাভাবিক কন্ডিশন থাকে বা আমরা মানে ধরো কোনো আতঙ্ক বা ভয় পেয়েছি বা কোনো এমন একটা খুব মানে ইম্পর্টেন্ট কন্ডিশন বা ক্রিটিক্যাল কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু আমাদের বডিকে স্টেবিলাইজ করা বা আমাদের বডিকে নর্মাল অবস্থায় নিয়ে আসা আমাদের এই অ্যাড্রিনালিন হরমোনের কাজ আর কি, ঠিক আছে? সেটা পড়ে রাখবে। মানে আপাতকালীন বা বিপদকালীন বিভিন্ন অবস্থায় অ্যাড্রিনালিন হরমোন কিভাবে আমাদের বডিকে মানে নর্মালাইজ, মানে আমাদের বডিকে স্টেবল করে বা আমাদের বডিকে কিভাবে আগে নর্মাল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে, ঠিক আছে? সেটা পড়বে। আচ্ছা আচ্ছা, কুশিং সিনড্রোম কিন্তু গ্লুকোকর্টিকয়েডের কম ক্ষরণে অ্যাডিনস বা অধিক ক্ষরণে কুশিং রোগ দেখা যায়, ঠিক আছে? গ্লুকোকর্টিকয়েডের কম ক্ষরণে অ্যাডিনস বর্ণিত রোগ বা অ্যাডিনসের যে ডিজিজটা হয়, অ্যাডিনস যে ডিজিজটা রয়েছে এটা হয়, বা অধিক ক্ষরণে কুশিং বর্ণিত রোগ দেখা যায়, এটা পড়বে সবসময়। আচ্ছা,
এখান দিয়ে পড়বে টেস্টোস্টেরনের কাজ বললাম পড়বে, আচ্ছা ইস্ট্রোজেনের কাজ পড়বে, প্রোজেস্টেরনের কাজ করবে। স্ত্রীলোকের মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ন্ত্রণ করে ইস্ট্রোজেন সবসময় পড়বে। এবং যে আরেকটা জিনিস পড়বে এখানে প্রোজেস্টেরনের কাজের মধ্যে বলে দিই, অমুরা বা প্লাসেন্টা গঠনে সাহায্য করে প্রোজেস্টেরন, ঠিক আছে, এটা ভালো করে পড়ে রাখবে। আর যোনিপথ বা বার্থ ক্যানাল মানে যেখান দিয়ে বেবিটা বেরোয় সেই পথটাকে মানে যখন ডেলিভারি হয় তখন সেই পথটাকে প্রশস্ত করতে সাহায্য করে বা ওয়াইড করে দেয় কে না প্রোজেস্টেরন করে সেটা, সেইটা একটা গুরুত্বপূর্ণ। এই দুটো গুরুত্বপূর্ণ কাজ লিখলে কিন্তু তোমরা ভালো মার্কস পাবে আমি বলে দিলাম। তো এই দুটো গুরুত্বপূর্ণ কাজ দেখার চেষ্টা করবে। আর এখানে পড়বে বামনত্ব বা ডোয়ার্ফিজম। ডোয়ার্ফিজম কি মানে কেন হয়, মানে সোমাটোট্রপিক হরমোনের কম ক্ষরণে হয়। বললাম সোমাটোট্রপিক হরমোন তো বৃদ্ধিতে সাহায্য করে আমাদের, সেটা যদি কম সিক্রেশন হয় তাহলে আমাদের গ্রোথটা হবে না, গ্রোথে তো ডেভেলপমেন্টে বাধা পাবে, বডির ডেভেলপমেন্ট হবে না, তো সেক্ষেত্রে মানুষটা বেঁটে হয়ে যাবে। তো সেটাই হচ্ছে মানে তাই জন্যই ডোয়ার্ফিজম বা বামনত্ব হয়। আচ্ছা ডায়াবেটিক ইনসিপিটাস যেটা বললাম ভ্যাসোপ্রেশন বা এডিএইচ এর কম ক্ষরণে হয়, পশ্চাৎ পিঠি থেকে যেটা ক্ষরিত হয়। আর গলগণ্ড গয়টার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ অত্যাধিক অথবা আয়োডিনের অভাবে থাইরক্সিনের উৎপাদন হ্রাস হয়, যেটা বললাম খাবার নুনে আয়োডিন থাকে না তাহলে থাইরক্সিন বলে হরমোনের কম ক্ষরণ হয়, ওই কারণে হয়। আচ্ছা ডায়াবেটিস মেলিটাস বললাম ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয়, এটা পড়বে। এগুলো পড়ে যাবে। আর এখান দিয়ে কি পড়বে, এইগুলোই ভালো করে পড়বে যেগুলো বললাম। এখান দিয়ে আর পড়বে যে একটা নিউরনের যে অ্যাকশন অংশটা রয়েছে, ডেনড্রন অংশটা রয়েছে, ডেনড্রাইট অংশ, অ্যাকশন হিলক বা অ্যাকশন হিল যেটা বলে, সোয়ান কোষ, তারপর হচ্ছে মাইলিন সিড বা মেডুলারি আবরণ, ঠিক আছে, এগুলো কি, এক্সোলেমা কি, এক্সোপ্লাজম কি এগুলো কোথায় রয়েছে আর কি, একটা নিউরনের ছবিতে কোন কোন জায়গাটা কি বলছে, র্যানভিয়ারের পর্ব বা নোডস অফ র্যানভিয়ার, সেইগুলো খুব ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এই যেই পয়েন্টগুলো বললাম এইগুলোই ভালো করে দেখে যাবে, এখান থেকেই আসবে, এইগুলোই আসবে একদম। আচ্ছা সোয়ান কোষের কাজ কি, খুব ইম্পর্টেন্ট। সোয়ান কোষের কাজ, সোয়ান কোষ কি করে, সোয়ান কোষ একটা গোল মতো সেল হয়, ঠিক আছে, এটা কিন্তু নিউরনের পার্ট নয়, আমি বারবার বলছি নিউরনের যে সেল বডি রয়েছে বা কোষ দেহ রয়েছে, ঠিক আছে, সেই বডিটা হচ্ছে নিউরনের অংশ, কিন্তু সোয়ান সেল যেটা রয়েছে এটা কিন্তু নিউরনের কোনো অংশ নয়, এটা আলাদা একটা সেল, ঠিক আছে, নিজস্ব সেল। এটা কি এটা কেন রয়েছে, এটা কাজ কি, এটা রয়েছে এই সোয়ান সেল থেকে কিছু লিপিড আর প্রোটিন মানে সিক্রেশন হয়, ঠিক আছে, যার ফলে কি হয়, এটা একটা মানে ইনসুলেটর তৈরি করে, অর্থাৎ ইনসুলেটর বা অন্তরক তৈরি করে, অর্থাৎ একটা নার্ভ থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যাচ্ছে একটা নার্ভ থেকে অন্য নার্ভে, ঠিক আছে, যখন যাচ্ছে তখন সেই সিগন্যালটা যাতে লিক হতে না পারে, বা যেমন তার থেকে যখন ইলেকট্রিক যায় তখন ইলেকট্রিকটা বাইরে যদি লিক হয়ে যায় আমরা তখন হাত দিলে কি হবে, কারেন্ট খাবো না, এবারে যখন ইলেকট্রিকটা লিক হয়ে যাবে তখন আমরা যদি তারে হাত দিই তাহলে আমরা কারেন্ট খাবো। তো সেরকমই একটা নিউরন থেকে অপর নিউরনে যখন একটা সিগন্যাল যাচ্ছে তখন সেখানে যদি ইলেকট্রিক্যাল সিগন্যালটা বাইরে থেকে লিক করে যায় তাহলে সিগন্যালটা কিন্তু স্ট্রং হবে না। তো সিগন্যালটা যাতে স্ট্রং হয় তাই জন্য ওই প্রোটিন আর লিপিডের আবরণটা দিয়ে মানে কভার করা থাকে। যেমন তারে তোমার দেখবে একটা অন্তরক বা লাল ওই সবুজ কালারের তার দেখতে পাও, লাল কালারের এই যে লাল সবুজ এগুলো কি, এগুলো অন্তরক, যাতে তামার ভিতরে কি থাকে, তামা বা অ্যালুমিনিয়াম থাকে, তো সেইখান দিয়ে তোমার ইলেকট্রিকটা একদম ভালোভাবে পাস করতে পারে, তো সেই জন্যই আর কি ওইগুলো দেওয়া থাকে। তো এইখানে আমাদের নার্ভের ক্ষেত্রেও তাই, তো সেখানে মাইলিন সিড যেটা থাকে সেটা ওই কারণেই দেওয়া থাকে। মিশ্র স্নায়ুর নাম পড়ে রাখবে, ভেগাস। ভেগাস কিন্তু এটা মিশ্র স্নায়ু। আরেকটা জিনিস জেনে রাখবে, আমাদের কান দিয়ে যে শুনছি এটা অডিটরি স্নায়ু হেল্প করছে, এবং চোখ দিয়ে যে দেখছি এটা অপটিক নার্ভ কিন্তু হেল্প করছে। মিশ্র স্নায়ু কি বললাম, মিক্সড নার্ভ কি, ভেগাস। 10 নম্বর স্নায়ু কিন্তু এটা করটিক স্নায়ু, ঠিক আছে, বা ক্রেনিয়াল নার্ভ বলে। আচ্ছা এটা মনে রাখবে। আর সাইন্যাপস কি, দুটো নিউরনের সংযোগস্থল তাই বলে সাইন্যাপস, ঠিক আছে, এটা পড়ে রাখবে। নিউরোট্রান্সমিটার কি পড়ে রাখবে। গুরু মস্তিষ্কের কাজ, লঘু মস্তিষ্কের কাজ, সুষুম্না শীর্ষকের কাজ বা স্পাইনাল কর্ডের কি কাজ আছে, গুরু মস্তিষ্কর কাজ, সেরিবেলাম, সেরিব্রাম, এগুলোর কাজ করে রাখবে। আমাদের দেহের ভারসাম্য কোন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আচ্ছা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেনিনজেস কি এবং এর কাজ। মেনিনজেস হচ্ছে মাথা, আমাদের মাথায় যে রয়েছে এখানে 3টে লেয়ার থাকে, ঠিক আছে, মস্তিষ্ক সুষুম্না কাণ্ডে মেনিনজেস নামক একটা ত্রিস্তরীয় পর্দা, এই যে 3টে লেয়ার বললাম থাকে, ঠিক আছে, ডুরা ম্যাটার, অ্যাকোয়ার্ড ম্যাটার আর পিয়া ম্যাটার, 3টেকে একসাথে কি বলে, মেনিনজেস বলে, ঠিক আছে। আমাদের মস্তিষ্কে এবং সুষুম্না কাণ্ডে দুটো জায়গায় মানে 3টে লেয়ার থাকে, 3টে লেয়ার থাকে, ডুরা ম্যাটার, পিয়া ম্যাটার আর অ্যারাগনয়েড ম্যাটার, ঠিক আছে, এই 3টে লেয়ারকে একসাথে কি বলে, মেনিনজেস বলে। এটা কি আমাদের বাইরে থেকে এটা আমাদের কুশনস প্রোভাইড করে, অর্থাৎ মাথা বাইরে থেকে কোনো আঘাত আসলে আমাদের মাথায় অতটা মানে চোখটা মানে
ইনজুরিটা অ্যাবজর্ব করে নেবে আর কি, সেটাই আর কি, এই কাজটাই করে। তো মস্তিষ্কে এটা কি, যখন কাজটা করারও দরকার হচ্ছে না, মস্তিষ্কে যে রক্ষণ করা বা আমাদের হেড মানে ব্রেনকে সেভ করা বিভিন্ন এক্সটার্নাল যে ইনজুরি রয়েছে বা আঘাত থেকে, সেগুলো থেকে রক্ষা করা, এটাই মেনিনজাসের কাজ। আচ্ছা, সিএসএফ এর পুরো নাম কি? সিএসএফ এর পুরো নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এবং সিএসএফ এর কাজ কি সেটা করবে, কোথায় দেখা যায় এটাকে, সেটা ওই মেনিনজাস যে পর্দাগুলো স্তর রয়েছে এই মস্তিষ্কের গহ্বরে বা সুষুম্না কাণ্ডে নিউরোসিলে সিএসএফ থাকে। এইটা খুব ইম্পর্টেন্ট, এখান দিয়ে এমসিকিউ আসতে পারে। সিএসএফ এর পুরো নাম দিতে পারে, ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া কি? প্রতিবর্ত পথের পরিষ্কার চিত্র অঙ্কন করো, ভেরি 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 ইম্পর্টেন্ট। নার্ভে একটা নিউরনের গঠন যেটা বললাম অঙ্কন করো, সেইটার থেকেও ভেরি ইম্পর্টেন্ট আছে প্রতিবর্ত পথের চিত্র। এইটা ভালো করে প্র্যাকটিস করে রাখো, তোমাদের যদি 3-এ আসে তো 3-এ 3 পাবে, 5-এ 5 পাবে। আচ্ছা, কিভাবে তোমরা ছবিটা আঁকবে এবার বলবো, কিভাবে ছবি আঁকবে সেটা বলার আগে এরপর আছে মানুষের অক্ষি গোলকের যে একটা চিত্র আছে লম্বচ্ছেদ, সেটার একটা চিত্র অঙ্কন করো, সেটাও আছে। তো সেটাও কিভাবে আঁকবে। আচ্ছা, আমাদের প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে জন্মগত বা সহজাত প্রতিবর্ত ক্রিয়া আর অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার পার্থক্য কাকে বলে, উদাহরণ ভালো করে পড়বে। অর্জিত সহজাত মানে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, পার্থক্য, উদাহরণ মানে কাকে বলে, সংজ্ঞা আর কি, এগুলো ভালো করে পড়বে। আচ্ছা, এরপর কি বলবে, মানুষের যে চোখ রয়েছে, চোখের কিছু কিছু পার্ট বলছি, লেন্সটা পড়ে রাখবে। লেন্সটা কোথায় মানে অবস্থান করবে আর কাজ করবে। রেটিনার কাজ করবে স্ক্লেরা পড়বে, বা কর্নিয়ার কাজ করবে। এই 4টে অংশের কাজ করবে। কি বললাম, রেটিনা, লেন্স, স্ক্লেরা আর কর্নিয়া। আর দুটো জিনিস পড়বে, অ্যাকুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার। এগুলো খুব বেসিক একটা লাইনের ব্যাপার। অ্যাকুয়াস হিউমার কি, ভিট্রিয়াস হিউমার কি, এগুলো পড়ে রাখবে, কোথায় কোনটা দেখা যায়। আর এখানে যেটা পড়বে, চোখের যে ত্রুটিগুলো রয়েছে, ঠিক আছে, যে ক্যাটারাক্ট কি, এরকম প্রশ্ন আসতে পারে। হাইপার মেট্রোপিয়া আর মায়োপিয়া আর হাইপার মেট্রোপিয়া, এই দুটো জিনিস পড়ে রাখবে। কোনটা দীর্ঘ দৃষ্টি, কোনটা হ্রস্ব দৃষ্টি, এগুলো পড়বে। আচ্ছা, দ্বিনেত্র দৃষ্টি কি, একনেত্র দৃষ্টি কি, এটা পড়বে। দুটো চোখ দিয়ে দুটো আলাদা জিনিস দেখার ক্ষমতাকে কি বলে, একনেত্র দৃষ্টি। আর দুটো চোখ দিয়ে যদি একটা জিনিস দেখি তাহলে তাকে আমরা দ্বিনেত্র দৃষ্টি। তো দ্বিনেত্র দৃষ্টি তাহলে কারা দেখা যায়, তো দ্বিনেত্র দৃষ্টি মানুষের দেখা যায়। আর একনেত্র দৃষ্টি কারা দেখা যায়, তো মানে দুটো চোখ দিয়ে দুটো আলাদা জিনিস দেখে একনেত্র দৃষ্টি। তাহলে একনেত্র দৃষ্টি কার দেখা যায়, গরু দেখা যায়, মানে বিভিন্ন নিরামিষাশী যেসব প্রাণীরা হয় তাদের দেখা যায়। আর মানুষ তো শিকারী প্রাণী, ওই শিকারী প্রাণীদের ক্ষেত্রে তোমার দেখা যায় যে দিনেত্র দৃষ্টি। তো এগুলো পড়ে রাখবে। আচ্ছা, দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশি কি হয়, কি পরিবর্তন হয়, ওটা পড়বে। কাছের বস্তু দেখার সময় কি পড়বে, এটা একটু পড়ে রাখবে। আর মানুষের যে গমন হয়, মানুষ যে গমন করে তার উদ্দেশ্যটা কি, মানুষ গমন করে কেন, মানুষের খাবার দরকার, তাই খাদ্যের অনুসন্ধানে, তারপরে শিকার করার জন্য, বা এই যে পয়েন্টগুলো রয়েছে রিলেটেড, সেই পয়েন্টগুলো পড়ে রাখবে। এরপর এরপর চলে আসো মাছের যে 7টা পাখনা রয়েছে, বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, পায়ু পাখনা, এই যে এইভাবে যে পাখনাগুলো রয়েছে, সেগুলো জোড় পাখনা কটা, বিজোড় পাখনা কটা, সেগুলো কি কি। আর মাছের যে সাঁতার কাটে মাছ, সেই সন্তরণে মায়োটম পেশির যে ভূমিকা রয়েছে, সেইটা ভালো করে পড়বে। আর কি পড়বে, পাখি বা এখানে পায়রা দিয়ে প্রশ্নটা খুব আসে, পাখির যে উড্ডয়ন ভালো করেছে বা ওড়ার জন্য যে পেশিটা রয়েছে, মাসেলটা রয়েছে, সেইটা কিভাবে পাখিকে বা পায়রাকে ওড়ায় হেল্প করছে, সেটা পড়বে। এবং লাস্টের দিকে এইটা খুব ভালো করে পড়বে যে সাইনোভিয়াল ফ্লুইড কি, বা সাইনোভিয়াল ফ্লুইড বা তরল কি, হিন্দ সন্ধি বা কপাট সন্ধি বা কবজা সন্ধি, বা বল সকেট সন্ধি বলতে কি বুঝি, বল সকেট কি, হিন্দ সন্ধি কি, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এগুলো কি, এগুলো পড়ে রাখবে। আচ্ছা, এবার তোমাদের বলবো যে বায়োলজি পরীক্ষায় বা লাইফ সায়েন্স পরীক্ষায় কিভাবে তোমরা ছবি আঁকবে। তো ছবি কি করে আঁকবে, ছবি দেখো, তোমরা ধরো তোমাদের বললো একটি নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করো, আর কিছু কিছু পার্ট দিয়ে দিলে যেগুলো পয়েন্টিং করতে হবে, বা হিউম্যান আইয়ের যে লম্বচ্ছেদ যেটা রয়েছে সেটা ছবিটা আঁকতে দিল, বা যে কোনো ছবি বায়োলজিতে আঁকতে দিই, সেটা কিভাবে আঁকবে, সেটা প্রথমে খাতায় দেখবে, খাতা যে তোমাদের পেজ দেওয়া হবে, সেখানে কি করবে, চৌকো করে মার্জিন টানবে, খাতার মধ্যে চৌকো করে মার্জিন টানবে, সুন্দর করে মার্জিন টানবে, এবং পরিষ্কার হাতের লেখা করে লিখবে। ঠিক আছে, পরিষ্কার হাতের লেখা করে লিখবে। পরিষ্কার হাতের লেখা করে লিখলে
কি বলতো, মানে পরিষ্কার মানে আমি বলতে চাইছি না যে মুক্তর মতো হাতের লেখা যে হতেই হবে এমন কোনো ব্যাপার না, মুক্তর মতো না হলেও চলবে, পরিষ্কার করে লিখবে যাতে টিচার একবার দেখেই বুঝতে পারে তুমি কি লিখেছো, এটা লিখবে। আচ্ছা, দ্বিতীয় কথা কি, যে যখন ছবি আঁকবে তখন হচ্ছে খাতার ডান দিকে ছবিটা সুন্দর করে আঁকবে, পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না, পেন্সিল দিয়ে আঁকবে, পরিষ্কার করে আঁকবে, পেন্সিল দিয়ে এঁকে, আর ডান দিকে জায়গা রাখবে যে পয়েন্টিং মানে ডান দিকে একটু মার্জিন থেকে একটু ছেড়ে এতটা দিক করে আর কি তোমার ছবিটা আঁকবে, নিউরনের ছবিটা আঁকলে একে এবার এর আনুষঙ্গিক যে পয়েন্টগুলো রয়েছে সেইগুলো হচ্ছে নির্দিষ্ট একদিকে লেভেলিং ভাবে পয়েন্টিং হবে, ঠিক আছে? মানে ধরো ডান দিকে তুমি ছবি না আঁকলে ডান দিকে সবগুলো পয়েন্টিং হবে। ধরো দুটো পয়েন্ট ধরছে না, তখন কি ঘিজিমিজি করে নিচের দিকে নোংরা করে লিখবে না, সেইভাবে লিখবে না, তখন ওই দুটো পয়েন্টকে বাঁ দিকে লিখলে, কিন্তু ম্যাক্সিমামটাই যেন ডান দিকে পরপর হয়, সিরিয়ালি অ্যারেঞ্জড হয়, তাহলে খাতাটা দেখতেও সুন্দর লাগে এবং খুব সুন্দর করে টিচার নাম্বার তোমাকে দিয়ে দেবে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, তুমি ধরো নিউরনের ছবি দিয়েছে বা চোখের ছবি দিয়েছে, চোখের লম্বচ্ছেদ, তো সেই ছবিটাকে তুমি যখন মানে ডেসক্রাইব করে লিখবে, তখন পয়েন্ট আকারে লিখবে। ধরো চোখের পার্ট লিখলে লেন্স বলে 2 লাইন লিখলে লেন্স সম্পর্কে, কর্নিয়া বলে কর্নিয়া সম্পর্কে 2 লাইন লিখলে, অ্যাকুয়াস হিউমার বলে 2 লাইন লিখলে, ভিট্রিয়াস হিউমার বলে 2 লাইন লিখলে, অর্থাৎ লেন্স যখন লিখবে তখন যেন ওটা কালো কালি দিয়ে হাইলাইটেড থাকে, ঠিক আছে? কালো কালি দিয়ে একটা পয়েন্ট করলে, বক্স মতো করে দিলে, দিয়ে লেন্স লিখলে, দিয়ে এরকম দিয়ে একটা দুটো দাগ দিয়ে দিলে, দিয়ে নীল কালি দিয়ে এবার লেন্স সম্পর্কে 2 লাইন লিখলে, আমি বলতে চাইছি এরকম আর কি। এই করলে কি হবে, খাতাটা সুন্দর লাগবে। আর দুটো কালি ইউজ করতে পারবো তোমরা, বায়োলজি পরীক্ষা কেন যে কোনো পরীক্ষায় তোমরা দুটো কালি ইউজ করতে পারবে, নীল আর কালো, ব্ল্যাক আর ব্লু। তো এই দুটো কালি ইউজ করার চেষ্টা করবে, কিন্তু ছবি যখন আঁকবে তখন কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে, পেন্সিলটা ছুলে নেবে, গোটা পেন্সিল দিয়ে ছবি আঁকবে না, তাহলে ছবিটা ভালো হবে না। পেন্সিলটা ছুলে নিয়ে শার্প করে নেবে শার্পনার দিয়ে, তখন সেটা দিয়ে ছবি আঁকবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। এবং তোমরা যে প্রশ্নটা শেষ হবে তার তলা একটা এরকম ছোট্ট করে দাগ দিয়ে দেবে, মাঝখানে আর কি এরকম দাগ দিয়ে দেবে, একটুখানি নিচে ছেড়ে এরকম দাগ দিয়ে দেবে, মানে টিচারের বুঝতে সুবিধা হবে যে প্রশ্নটা এখানে শেষ, ঠিক আছে? এবং এইভাবে কিন্তু টিচারের খাতা দেখার সুবিধা হবে, টিচারের খাতা দেখার যত তুমি সুবিধা করে দেবে তত তোমাকে টিচার সুন্দর করে নাম্বার দেবে। সব কটা প্রশ্ন পয়েন্ট করে লেখা, 2 নম্বরের প্রশ্ন পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? সেটা করলে। এবং এবার কথা হচ্ছে 3 নম্বরের প্রশ্নে কি ছবি দেবো? হ্যাঁ, 3 নম্বরের প্রশ্ন ছবি দেবে, কিন্তু 3 নম্বর প্রশ্ন ছবি দেবে, তোমার যদি টাইম না থাকে তাহলে কিন্তু ছবি দেওয়ার দরকার নেই, টাইম থাকলে তবে তুমি ছবি দেবে। মানে এরকম বলছি না তুমি ছবি দিয়ে খালি চলে আসো, তুমি কিছুই লিখতে পারলে না, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না, পুরো ফুল মার্কস পাবে না। এই যে 5 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে সেখানে তো তোমাকে অবশ্যই ছবি দিতে হবে, আবার লিখতেও হবে। আর 3 নম্বরের প্রশ্ন তুমি ছবি দিতে পারো, ওটা ঐচ্ছিক, অপশনাল। মানে 3 নম্বরের প্রশ্ন তুমি ছবি দিতেও পারো, নাও দিতে পারো, তোমার যদি টাইম থাকে তাহলে তুমি ছবি দেবে আর লিখবে। যদি তোমার টাইম না থাকে বা তোমার সেভাবে প্র্যাকটিস করা না থাকে বাড়িতে, তাহলে তুমি শুধু লিখে আসবে পয়েন্ট করে, ছবি আঁকার দরকার নেই। আর 5 নম্বরের প্রশ্নে কিন্তু এটা ম্যান্ডেটরি, ছবি দিতেই হবে, কারণ ছবির জন্য আলাদা করে তিন নাম্বার থাকে, আর 2 নাম্বার হচ্ছে লেখার জন্য থাকে। তো ছবিটা খুব সুন্দর করে আঁকবে, তারপর লিখবে, ঠিক আছে? তো এই যেগুলো বললাম এগুলো মানার চেষ্টা করো, দেখবে রেজাল্ট ভালো হবে। এবার আমি চলে আসছি 2 নম্বর অধ্যায়, অর্থাৎ 2য় নম্বর অধ্যায় তোমাদের ক্লাস 10 জীবনের প্রবাহমানতা। তো এখান থেকে তোমরা কি কি গুরুত্বপূর্ণ জিনিস একবার পরীক্ষার আগে রাত্রেবেলা দেখে যাবে, দেখো। আচ্ছা, ক্রোমোজোম যে ওয়াল্ডিয়ার নামকরণ করেছিলেন, এইটা ভালো করে দেখবে, এটা এমসিকিউতে আসে, টেস্ট পেপারও দেখতে পাবে। আচ্ছা, আমাদের মানুষের দেহে যে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম কতগুলো রয়েছে, অটোজোম কি কতগুলো রয়েছে সেটা দেখে যাবে, ঠিক আছে? এটা দেখবে। আচ্ছা, তোমাদের দেখবে আর ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েডটা কি দেখে যাবে। মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা কত, 46টা, এটা দেখে যাবে, 23 জোড়া, এটা দেখে যাবে। আচ্ছা, ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠন বলে একটা ছবি আছে তোমাদের, সেই ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আর এখানে কি গৌণ খাঁজ কাকে বলে, টেলোমিয়ার কাকে বলে, নিউক্লিওলাস কাকে বলে, সব থেকে বেশি আছে যেটা কাইনেটোকোর আছে, কাইনেটোকোর কি, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার কি, এই দুটো কোশ্চেন খুব ভালো করে দেখবে। স্যাটেলাইট কি বা স্যাট ক্রোমোজোম কি, যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ঠিক আছে, সেটা কি বলে, স্যাট ক্রোমোজোম, ঠিক আছে? সেইগুলো দেখে যাবে। আরেকটা কোশ্চেন 3 নম্বরে আরো দিতে পারে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণী বিভাগ, মানে যে টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, এই যে ক্রোমোজোম গুলো রয়েছে এইগুলো খুব ভালো করে দেখে যাবে, কারণ এইগুলো পরীক্ষায় আসে, ছবিগুলো দেখে যাবে কিভাবে ছবিটা আঁকতে হবে। আচ্ছা আচ্ছা, ডিএনএ আর এন এর পার্থক্য খুব ভালো করে দেখবে। ডিএনএ এর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর এন এর পুরো নাম আর রাইবোনিউক্লিক অ্যাসিড। আর ডিএনএ যে রাইবো শর্করা থাকে, ঠিক আছে, 5টা কার্বন যুক্ত রাইবো শর্করা থাকে, এটা দেখবে। আর ডিএনএ হচ্ছে পিউরিন কি কি বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, পিরিমিডিন, থাইমিন, সাইটোসিন। আর আরএনএ তে কি থাকে, সাইটোসিনের বদলে ইউরাসিলটা থাকে, এটা দেখে যাবে।
আচ্ছা, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন কি পার্থক্য? এবার চলে আসো সেল ডিভিশন। সেল ডিভিশন বা কোষ বিভাজন। কোষ বিভাজনে দেখে যাবে মাইটোসিস আর মিওসিস। এই কোথায় কোথায় দেহে মাইটোসিস ঘটে, কোথায় কোথায় মিওসিস ঘটে। ধরো কোনো ক্ষতিপূরণ হচ্ছে দেহে, ধরো কোনো জায়গায় কেটে গেছে, সেখানে যে সেল ডিভিশন হয়ে আবার জায়গাটা রিকভার হচ্ছে, সেটা কে করছে? এটা কোন সেল ডিভিশনের ফলে হচ্ছে? মাইটোসিসে না মিওসিসে? সবসময় মাইটোসিসে হয়, ঠিক আছে। মিওসিস সেল ডিভিশন কোথায় ঘটে দেহের? আমাদের জেনারেটিভ সেল বা জনন কোষ যেখানে রয়েছে সেখানে ঘটে মিওসিস। আর মাইটোসিস আমাদের দেহে যে বৃদ্ধি করছে, সামগ্রিক বৃদ্ধি করছে, তো সেইটা কোন সেল ডিভিশনের ফলে হচ্ছে? মাইটোসিসের ফলে হচ্ছে। সবসময় জেনে রাখবে দেহে মানে দেহে যে সামগ্রিক কোষ বিভাজন যে বৃদ্ধি হচ্ছে, আমরা লম্বা হচ্ছে, এগুলো সব মাইটোসিসের ফলে হয়, ঠিক আছে। টিকটিকি ল্যাজ যে একবার কোষে পড়ে গেলে আরেকবার গজিয়ে যায়, কেন? এটা কোন সেল ডিভিশন? এটা হচ্ছে মাইটোসিস। এই পয়েন্টটা ভালো করে দেখে যাবে। আচ্ছা, কোষ চক্র, কোষ সেল সাইকেলটা কি পড়বে ভালো করে। আর সেল সাইকেলে যে দশাগুলো রয়েছে সেটা ডেসক্রাইব করতে দেয়। ধরো ধরো বললো G0 দশা কি, সেখানে কি হয় তোমরা এক লাইন লিখলে। সিনথেসিস ফেজ বা এস দশা, যেগুলো ইম্পর্টেন্ট সেটা বলছি। G1 দশাটা অতটা আসে না, G0 দশা আছে বা G0 ফেজ আছে। আর এস দশা বা সিনথেসিস দশা, এখানে কি হয়? এখানে ব্যাপারটা কি, এখানে হচ্ছে সবকিছু ডুপ্লিকেশন ঘটে, অর্থাৎ ডিএনএ ডুপ্লিকেশন ঘটে, সবকিছু যে সব কটা অর্গান কিন্তু ডবল হয়ে যায় এখানে, ঠিক আছে। এই জন্য এস দশার গুরুত্বটা অনেক সময় আসে, এস দশাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এস দশায় সব থেকে মেন বৈশিষ্ট্য যদি বলে কি, না বলবে ডিএনএ ডুপ্লিকেশন ঘটে। ক্যারিওকাইনেসিস কি, সাইটোকাইনেসিস কি, টার্মটা দেখে যাবে। ক্যারিওকাইনেসিস মানে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিস মানে সেল ডিভিশনের সময় যে নিউক্লিয়াসের বিভাজন সেটা। আর সাইটোকাইনেসিস কি, সাইটোপ্লাজমের যে বিভাজন সেটা। তো কোনটা আগে ঘটে? ক্যারিওকাইনেসিস আগে ঘটে তারপর সাইটোকাইনেসিস ঘটে, নাকি সাইটোকাইনেসিস আগে ঘটে নাকি ক্যারিওকাইনেসিস তারপর ঘটে? সবসময় মনে রাখবে আগে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, অর্থাৎ ক্যারিয়নের বিভাজন ঘটে, অর্থাৎ ক্যারিওকাইনেসিস আগে ঘটে, তারপর সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের ডিভিশন ঘটে, এটা মনে রাখবে। আচ্ছা, এখানে আমি বলবো অ্যানাফেজ আর মেটাফেজ আর টেলোফেজ, এই তিনটে প্রফেজটা পড়ার দরকার নেই। অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ তিনটে খুব ভালো করে দেখে যাবে প্রাণী কোষের ক্ষেত্রে। অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, বিশেষ করে যে বেম তন্তু বা বেম ফাইবার যে গঠিত হয় অ্যাস্ট্রাল রে থেকে, ওই জায়গাটা ভালো করে দেখে যাবে। যে মেটাফেজের যে প্লেট গঠিত হয়, প্লেটগুলো সেইগুলো দেখে যাবে, ঠিক আছে। এইগুলো ভালো করে দেখবে। অ্যানাফেজীয় চলন কি, এই প্রশ্নটা আসতে পারে। তারপর বলবে সেল ডিভিশনের সব থেকে স্বল্পস্থায়ী দশার নাম কি, তাহলে ক্যারিওকাইনেসিসের তৃতীয় সব থেকে স্বল্পস্থায়ী দশার নাম কি? অ্যানাফেজ। এইটা পড়ে রাখবে, এগুলো এমসিকিউতে অনেক সময় আসে, ঠিক আছে। মেরুবর্তী চলন কোন দশায় ঘটে? অ্যানাফেজ হবে, ঠিক আছে। কোন দশায় আবার নিউক্লিয় পর্দা আবার পুনরায় ফিরে আসে, তারপরে সবকিছু পুনরাবির্ভাব ঘটে নিউক্লিয় মেমব্রেন বা পর্দাগুলোর, ঠিক আছে, সেটা কোন দশা? না টেলোফেজ, একদম লাস্টের দশা, ঠিক আছে। সেটা পড়ে রাখবে। এইগুলো খুব আসে পরীক্ষায়, ঠিক আছে, এইগুলো পড়লেই তোমরা পেরে যাবে। আচ্ছা, ইন্টারজোনাল তন্তু কি? ইন্টারজোনাল তন্তু কি, এটা পড়ে রাখবে। ইন্টারজোনাল তন্তু আর নিরবিচ্ছিন্ন তন্তু, এটা পড়ে রাখবে। আচ্ছা, মাইটোসিস আর মিয়োসিসের মধ্যে পার্থক্যটা পড়ে রাখবে, তো এটা খুব ইম্পর্টেন্ট। আর মেটাফেজ দশায় যে পেট গঠন, এই যে প্রশ্নটা ভেরি 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে, পরীক্ষায় আসবে, ম্যাক্সিমাম স্কুলের টেস্টে আসবে, এটা আমি বলে দিচ্ছি এখন থেকে। আর মাইটোসিস মিয়োসিসের পার্থক্য পড়ে রাখবে, ঠিক আছে। মাইটোসিসে কি হয়? ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েডই হয়। আর মিয়োসিসে কি হয়? ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়। এই পার্থক্যটা ভালো করে পড়বে, ঠিক আছে। মাইটোসিসের গুরুত্ব, মিয়োসিসের গুরুত্ব, যেগুলো বললাম পার্থক্য বৈশিষ্ট্য, ওগুলোই গুরুত্বতে ঢুকিয়ে দেবে পয়েন্ট দিয়ে, ঠিক আছে। আর পড়বে তোমরা কোনটা? আর পড়বে এখান থেকে, আচ্ছা, অযৌন জনন কাদের মধ্যে দেখা যায়? অযৌন জনন আর যৌন জননের পার্থক্য। আচ্ছা, এখানে চলে আসো বিভাজন বা ডিভিশন। দ্বিবিভাজন আর বহু বিভাজন কাদের মধ্যে দেখা যায়? অ্যামিবা কিন্তু এমন একটা জীব যার মধ্যে দ্বিবিভাজনও দেখা যায়, বহু বিভাজনও দেখা যায়, ঠিক আছে। তো অ্যামিবা ছাড়া, অ্যামিবাই দেখা যাবে, তা দ্বিবিভাজন বহু বিভাজনটা ভালো করে পড়ে রাখবে। দ্বিবিভাজন মানে কি? তোমার ওরা ওইভাবেই আর কি জনন সম্পন্ন করে, ওরা আমাদের মতো এত উন্নত ধরনের জনন করে না, তাই জন্য একটা নির্দিষ্ট সেল বডি থাকে, তো সেইখান থেকেই দুটো মানে ভাগ হয়ে যায়। মানে প্রথমে কোষটা ডিভাইডেড হয়, মানে কোষের যে নিউক্লিয়াস থাকে সেটা ডিভাইডেড হয়, মানে ক্যারিওকাইনেসিস ঘটে, তারপর সাইটোপ্লাজমটা ডিভাইড হয়ে যায়, অর্থাৎ মানে সাইটোকাইনেসিস ঘটে। এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু এটা ডিভিশন করে, সেটাই বলছি। আচ্ছা, কোরকোদ্গম বা বাডিং কার ক্ষেত্রে দেখা যায়? হাইড্রার ক্ষেত্রে আর ইস্টের ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, খন্ডি ভবন কার ক্ষেত্রে দেখা যায়? স্পাইরোগাইডাই। আমি বলছি না যে প্রসেসটা কি পুরো পড়ে রাখো, প্রসেসটা পড়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণগুলো পড়ে রাখো, কাদের কাদের মধ্যে দেখা যায়। খন্ডি ভবন স্পাইরোগাইডার মধ্যে দেখা যায়, কোরকোদ্গম বাডিং হচ্ছে ইস্টের মধ্যে আর হাইড্রার মধ্যে দেখা যায়, এই জিনিসটা বলছি আমি। রেণু উৎপাদন কার মধ্যে দেখা যায়? মস, ফার্ন, বিভিন্ন ছত্রাকের মধ্যে দেখা যায়। আর পুনরুৎপাদন কার মধ্যে দেখা যায়?
প্ল্যানিডিয়ার মধ্যে দেখা যায়, হাইড্রার মধ্যে দেখা যায়। তো এই জিনিসগুলো জেনে রাখো, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তোমাদের অমিল বা বেমানান শব্দটি খুঁজে বের করো বলে এরকম একটা দিল, ধরো দিল কোরকোদ্গম হাইড্রা বা কোরকোদ্গম ইস্ট দিল, তারপরে ধরো দিলে অ্যামিবা দিয়ে দিল পুনরুৎপাদন, এরকম কিছু দিল, তাহলে এই সঠিক উত্তর হবে হচ্ছে এই কোরকোদ্গম ইস্ট, কারণ কোরকোদ্গমটা ইস্ট করে, বাকিগুলো অন্য কিছু করেন। তো এরকম টাইপের প্রশ্ন আসবে, আমি বলতে চাইছি। অঙ্গজ জনন, অঙ্গজ জনন কাকে বলে পড়বে, এবং যেটা পড়বে অঙ্গজ জনন কাকে বলে, মাইক্রো প্রোপাগেশন কি, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাইক্রো প্রোপাগেশন কি, অঙ্গজ জনন কাকে বলে, মাইক্রো প্রোপাগেশনের ধাপগুলো বা পর্যায়গুলো, এই যে একটা ফ্লো চার্ট আছে যেটা, সেটা দেওয়ার চেষ্টা করবে সাইডে, নাম্বার বেশি পাবে। ফ্লো চার্ট, ওই যে জনিত্রী উদ্ভিদ রয়েছে সেখান থেকে এক্সপ্যান্ডের মাধ্যমে পোষক পোষক মাধ্যমে এক্সপ্যান্ডে যে পালন হচ্ছে বা কালচার হচ্ছে, সেখান থেকে ক্যালাস থেকে মূল বা বিটপ সৃষ্টি হচ্ছে, ওখান থেকে চারা উদ্ভিদ, তারপরে যেই উদ্ভিদটা আবার পরে বড় হয়ে যাচ্ছে। যে এই যে ব্যাপারটা, এই ফ্লো চার্টটা তীরচিহ্ন দিয়ে এরকম বই দেখবে সুন্দর করে ছকটা রয়েছে, ওইটা লেখার চেষ্টা করবে। পয়েন্টস কম লেখা অসুবিধা নেই, ফ্লো চার্ট এবং তোমার ছবিটা দিতে পারলে, এখানে ছবি বলতে সেরকম কিছু নেই, ফ্লো চার্টটা দেবে আর কয়েকটা পয়েন্ট লিখবে, ধরো এক্সপ্যান্ড বলে লিখে কয়েকটা পয়েন্ট দিলে, এইভাবে লিখলে কিন্তু তোমাদের নাম্বারটা বেশি পাবে, কম লিখে বেশি নাম্বার পাবে। ট্রিক্সটা বলে দিলাম, তোমরা ভালো করে মাথায় রেখো এটা। স্টক সিয়ন কাকে বলে, কি জিনিসটা, এটা মনে রাখবে। আর মাইক্রো প্রপাগেশনের গুরুত্ব কি, ধাপগুলো আর গুরুত্বটা ভালো করে পড়বে। আচ্ছা, ফার্নের জনুক্রম পদ্ধতিটা আলোচনা করো, এটা পড়ে রাখবে, এটা অতটা ইম্পর্টেন্ট নয় বাট পড়ে রাখবে। আচ্ছা, এবার চলে আসো পরাগযোগ, স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, তোমরা ছোটবেলা থেকে জানো, তো সেই কাকে বলে এটা পড়ে রাখবে, আশা করি সবাই জানো, তাহলে পড়ার দরকার নেই। তো অটোগ্যামি গেইটোনোগ্যামিটা কি পড়ে রাখবে। আচ্ছা, ইতর পরাগযোগের যে বিভিন্ন বাহক রয়েছে, জল পরাগী, পতঙ্গ পরাগী, তারপরে তোমার বায়ু পরাগী, পক্ষী পরাগী, এইগুলোর উদাহরণগুলো পড়বে। মানে সংজ্ঞা এইভাবে ডাইরেক্ট আসে না, বাট কিন্তু উদাহরণগুলো আছে। ধরো এই পরাগযোগটা আমের মধ্যে কোন পরাগযোগের মাধ্যমে, মানে আমের পরাগযোগ কার মাধ্যমে ঘটে, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী, জল পরাগী, এ কি হবে উত্তর, এরকম ধরো দিয়ে দিল। আম কিন্তু পতঙ্গ পরাগী একটা ফুল উদ্ভিদ, তো সেই রকম আর কি আসতে পারে, এরকম টাইপের প্রশ্ন আসবে তোমাদের, বলে দিচ্ছি। আর ইতর পরাগযোগ স্বপরাগযোগের কিন্তু পার্থক্য খুব ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, তারপরে এখানে নির্ণীত নিউক্লিয়াস কি হয়, মানে নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড হয় না হ্যাপ্লয়েড হয়, ডিপ্লয়েড হয় 2n হয়। আচ্ছা, শস্য নিউক্লিয়াস ডিপ্লয়েড হয় 3n হয়। এই জিনিসগুলো খালি পড়বে, শস্য নিউক্লিয়াস কি, নির্ণীত নিউক্লিয়াস কি, অত পড়ার দরকার নেই। আচ্ছা, জাইগোট কি হয়, 2n হয় সবসময়, এগুলো পড়বে, ডিপ্লয়েড হয়। প্রতিপাদ কোষ সমষ্টি 3টে নিউক্লিয়াস দিয়ে গঠিত, ঠিক আছে, এগুলো পড়বে। আচ্ছা, কোষ বিভাজনের দরকার কেন শরীরে, এই জিনিসটা পড়ে রাখবে, 2 নাম্বার আসলেও আসতে পারে, ঠিক আছে, এইগুলোই পড়বে, এইগুলোই পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তো চ্যাপ্টার 2 শেষ। এবার চলে আসছি চ্যাপ্টার 3-তে। তো চ্যাপ্টার 3 হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো এটা কিভাবে পড়বে, এখান থেকে কি পড়বে, এখান থেকে দেখো মিউটেশন কি, ভেদ কি, এর কি মিউটেশন কিটা পড়বে, ভেদ কিটা অতটা পড়ার দরকার নেই। মিউটেশন কিটা ভালো করে পড়বে, কাকে বলে মিউটেশন, এবং মিউটেশনের যে উদাহরণ রয়েছে, রোলার টাং বা তোমার হচ্ছে কানের লুতি যুক্ত মুক্ত, এই জিনিসটা খুব ভালো করে উদাহরণটা পড়ে রাখবে। আচ্ছা, অ্যালিল কি বা অ্যালিলোমর্ফ কি, এটা ভালো করে পড়বে, উদাহরণ না পড়ো কিন্তু সংজ্ঞাটা পড়ে যাবে, মুখস্থ করে যাবে, বুঝতে না পারলে, এখন তো বোঝার টাইম নেই, আর মুখস্থ করে যাবে দরকার হলে। আর লোকাস কি, লোকাস হচ্ছে একটা, মানে মানে একটা ক্রোমোজোম রয়েছে নির্দিষ্ট, এই ক্রোমোজোমের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় জিন রয়েছে। তো ক্রোমোজোমে সব জায়গায় জিন থাকে না, ক্রোমোজোমে একটা নির্দিষ্ট জায়গায় জিন থাকে, যেটা বংশগত বৈশিষ্ট্য ধারক করা বাহক, যে নির্দিষ্ট অংশটা থাকে সেটাই হচ্ছে লোকাস বা ওর লোকেশন, জিনের লোকেশনটা, এটা কি শর্টে লোকাস বলে, ঠিক আছে, এই জিনিসটা পড়ে রাখবে। আর কি, এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস, দ্বিসংকর জনন ডাইহাইব্রিড ক্রস কি, এটা পড়ে রাখবে, ঠিক আছে, এইটা পড়বে। আর যেটা পড়বে সংকরায়ন কি বা হাইব্রিডাইজেশন কি, সেটা পড়বে। আমি কিন্তু সব বলছি না, আমি কিন্তু স্পেসিফিক কিছু জিনিস বলছি, সেগুলোই পড়বে। প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা পড়বে। জনিত্রীজনু অপত্যজনটা দেখে রাখবে, পড়া অতটা ইম্পর্টেন্ট নয়, বাট দেখে রাখবে। জিনোটাইপ ফিনোটাইপ কি, খুব ইম্পর্টেন্ট, জিনোটাইপ কাকে বলে, বৈশিষ্ট্য কাকে বলে, পড়বে। মেন্ডেলের এক সংকর জনন, এটাকে কতভাবে ঘুরিয়ে আসতে পারে দেখো, ফ্যাক্টরের সূত্র, প্রকটতার সূত্র, মেন্ডেলের এক সংকর জনন, এই এতভাবে ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে। তো যেভাবেই বলুক তোমরা প্রথম এক সংকর জননের সূত্রেই লিখবে, ঠিক আছে, ওটা পড়ে যাবে। ধরো বললো মেন্ডেলের প্রকটতার সূত্রটা লেখো, বা মেন্ডেলের এক সংকর জননের সূত্রটা লেখো, সেটা পড়বে। আচ্ছা, মেন্ডেলের ব্যতিক্রম, সন্ধ্যা মালতী ফুল, ঠিক আছে, সন্ধ্যা মালতী ফুল, যেটা জালাপা মিরাবিলিস,
বা মিয়াবিলিস জালাপা যে সাইন্টিফিক নেমটা, এই সন্ধ্যা মালতী ফুলের সাইন্টিফিক নেমটা পড়ে রাখবে। কোনো কোনো স্কুল আছে দিয়ে দেয়, তখন পারবে না। ঠিক আছে, সন্ধ্যা মালতী ফুলের সাইন্টিফিক নেমটা পড়বে, এবং সন্ধ্যা মালতী ফুল যে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়, সেই অসম্পূর্ণ প্রকটতা কি, এবং সেখানে যে জিনোটাইপ অনুপাতটা রয়েছে, জিনোটাইপ আর ফিনোটাইপের যে অনুপাতটা সেটা পড়বে, এবং জিনিসটা কি সেইটা পড়ে রাখবে। আচ্ছা, মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছিলেন সেই জিনিসটা পড়বে। মেন্ডেলের কত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে রিসার্চ করেছিলেন মটর গাছের উপর? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। এই বৈশিষ্ট্যগুলো কি পড়ে রাখবে, বৈশিষ্ট্যগুলো কি কি বিপরীত বৈশিষ্ট্য, 14টা যে বিপরীত বৈশিষ্ট্য রয়েছে ওটা পড়ে রাখবে, 14টা বিপরীত বৈশিষ্ট্য পড়ে রাখবে। মেন্ডেলের সাফল্যের কারণ কি, কেন সাফল্য পেয়েছিল মেন্ডেল, এইটা পড়বে। তারপরে পড়বে হচ্ছে মেন্ডেলে ফিনোটাইপ অনুপাত 3:1 অ্যান্ড জিনোটাইপ 1:1, এটা পড়বে। এবং স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্র, দ্বিসংকর জননের যে সূত্রটা, এটা এইভাবে ঘুরিয়ে লিখতে আসতে পারে, যে স্বাধীন সঞ্চালন সূত্র বলতে কি বোঝো বা ওটা আলোচনা করো, এইভাবেও আসতে পারে, তো সেটাও পড়ে রাখবে। চেকার বোর্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, দ্বিসংকর জননের এবং এক সংকর জননের চেকার বোর্ডটা ভালো করে পড়বে। আচ্ছা, এবার চলে আসো এই দিকটায়, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিতে পুরুষের ভূমিকা প্রধান। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মেয়ের ভূমিকা কেন প্রধান, মানে একটা পুরুষের উপরই ডিপেন্ড করে একটা বাচ্চা যে জন্মাচ্ছে সে ছেলে হবে না মেয়ে হবে, এই জিনিসটা পুরুষের উপরে বা মেলদের উপরই ডিপেন্ড করে, ফিমেলদের উপর ডিপেন্ড করে না। এটা কেন, এটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, লিঙ্গ নির্ধারণে বাবার গুরুত্ব, এই কোশ্চেনটা এটা পড়বে। আচ্ছা, হিমোফিলিয়া থ্যালাসেমিয়া, এইখান দিয়ে কি পড়বে, এইখান দিয়ে ওইভাবে পড়বে না, যে হিমোফিলিয়া হচ্ছে প্রচ্ছন্ন ঘটিত এক্স ক্রোমোজোম বাহিত জিনগত রোগ। এই জিনিসটা ভালো করে শোনো আবার, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, এই দুটো রোগ হচ্ছে মানুষের জিনগত এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এই জিনিসটা পড়বে, এই লাইনটা যেটা বললাম এইটা ভালো করে খাতায় নোট করে রাখবে, এটা এমসিকিউ আসে বা সত্য মিথ্যা দিতে পারে তোমাদের। ঠিক আছে, স্ত্রীদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে, মানে বেশিরভাগই বাহক হয়, অর্থাৎ রোগটা বহন করছে কিন্তু নিজেরা আক্রান্ত নয়। ঠিক আছে, আচ্ছা হিমোফিলিয়া কি পড়বে, হিমোফিলিয়ায় পড়বে রয়্যাল হিমোফিলিয়া কি, হিমোফিলিয়া যেটাকে এ বলে, এটা কত নম্বর ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার 8, ফ্যাক্টর নাম্বার 8, রক্ততঞ্চনে যে ব্লাড কোয়াগুলেশনের ফ্যাক্টর নাম্বার 8 রয়েছে, সেইটার কারণে রয়্যাল হিমোফিলিয়া হয়। তো এইটা পড়বে। এবং ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, এই হিমোফিলিয়া বিটা 9 নম্বর ফ্যাক্টর বা থ্রম্বোপ্লাস্টিনের অভাবে হয়, 9 নম্বর ফ্যাক্টর, এই ফ্যাক্টরের এই জায়গাটা দেখে রাখবে। এবং তারপরে কি পড়বে, তারপরে পড়বে তোমার কুলির রক্তাল্পতা কি, এইগুলো আসতে পারে। ভূমধ্যসাগরের রক্তাল্পতা কাকে বলে, কুলির রক্তাল্পতা কি, ওই বিটা থ্যালাসেমিয়াকেই বলে। কিন্তু আলফা আর বিটা থ্যালাসেমিয়া যে রয়েছে, সেই আলফা থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়াকে কিন্তু কুলির রক্তাল্পতা বলে বা ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা বলে, এইগুলো আসে। আচ্ছা, আলফা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া জিন যথাক্রমে 16 নম্বর এবং 16তম আর 11তম অটোজোমে অবস্থান করে, এই পয়েন্টটা খুব ভালো করে দেখে রাখবে। থ্যালাসেমিয়া কিন্তু অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, লিঙ্গ সংযোজিত নয়, মানে সেক্স ক্রোমোজোম অ্যাসোসিয়েটেড নয়, এটা কিন্তু অটোজোম বাহিত বা অটোজোম রিলেটেড কিন্তু ডিজিজ, এটা পড়ে রাখবে। আচ্ছা, এখান দিয়ে অঙ্ক দেয়, অঙ্ক আগে বলে রাখি, প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া, বর্ণান্যটা প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া। ঠিক আছে, এই দুটো রোগ কেন, মানে কোন বর্ণের প্রভাবে হয়, লাল বর্ণের প্রভাবে কি প্রোটোনোপিয়া হয় নাকি ডিউটেরানোপিয়া হয়, এগুলো পড়ে রাখবে। প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া কি, এটা পড়বে। আচ্ছা, বর্ণান্ধতার আর থ্যালাসেমিয়ার অঙ্ক দেয়, মানে চেকার বোর্ড দিয়েছিল, বললো ধরো একটা প্রবলেম, তোমরা এগুলো দেখে যাবে, একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিয়ে দিলে বা বিবাহ দিলে 50% কন্যা স্বাভাবিক বাহক হবে, আর 50% কন্যা হিমোফিলিক বা 50% পুত্র স্বাভাবিক এবং 50% পুত্র হিমোফিলিক হবে। তো এই মানে ব্যাপারটা, এইটা তোমাকে চেকার বোর্ডের মাধ্যমে বের করতে হবে। ঠিক আছে, প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন আসবে একজন হিমোফিলিয়া আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক বাহক মহিলার বিয়ে দিলে কত সংখ্যক স্বাভাবিক কন্যা বেরোবে, কত সংখ্যক পুত্র বেরোবে স্বাভাবিক, আর কত সংখ্যক আক্রান্ত পুত্র বেরোবে, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো দেখে যাবে খুব ভালো করে, বইতে যেগুলো এক্সাম্পল হচ্ছে ওগুলোই দেখে যাবে, ওগুলো থেকেই দেয় পরীক্ষায়, বেশি ঘুরিয়ে ফিরিয়ে ওরা করে না। আচ্ছা, জেনেটিক কাউন্সিলিং কি, এটার প্রয়োজনীয়তাটা কি, এইটা দেখে যাবে, ব্যাস লাস্ট কোশ্চেন শেষ। আরেকটা